এক সত্যান্বেষীর পক্ষ থেকে পূর্ব বর্ধমানের আমি লক্ষ্মীদাস দত্ত সকলকে, আমাদের ছাত্রছাত্রীদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা আমরা ক্লাস নিচ্ছি, তাদের সকলকেই আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি একটা পরীক্ষাও নেওয়ারও ব্যবস্থা করেছি, বা একটা ধাপের পরীক্ষাও হয়েছে। দশম শ্রেণীর ভূগোল হয়েছে, অন্যান্য সাবজেক্টেরও হতেও থাকবে। যাই হোক, প্রথমবার পরীক্ষায় সেরকম রেসপন্স যতটা পরিমাণে ছেলেরা, মানে ছাত্রছাত্রীরা তোমরা আমাদের এই ক্লাসগুলি দেখো, সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হয়নি, আমার ভূগোলটাই হয়নি। আমি চাই যে পরীক্ষাটা আরও ভালো করে হোক, সমস্ত ছাত্রছাত্রীরা যাতে এই পরীক্ষাটা দিতে পারে, তার জন্য আমরা সকলে মিলে সেই ব্যবস্থাটা করব। এবং পরীক্ষা পদ্ধতিটা খুব সহজ, তোমরা একবার যারা দিয়েছো তারা নিশ্চয়ই জেনে গেছো। আবার একটি পরীক্ষার ব্যবস্থা করেছি, কাল আছে, ঠিক যেমন আগের মতনই, সকাল 10টার পর থেকে ওটা চালু হবে, পরের দিন সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরও যদি আমরা বুঝি তাহলে পরীক্ষাটা তোমরা দিতে পারবে। যাই হোক, এইরকম প্রতিটা সাবজেক্টেরই পরীক্ষা তোমরা দাও, এতে তোমাদের উন্নতি হবে অনেক। দেখবে পরবর্তীকালে যখন পরীক্ষায় বসবে, আসল পরীক্ষায় যখন তোমরা বসবে, তখন দেখবে যে এটা কতটা সাহায্য করেছে। একদম ভয় পাবে না, আমরা সেই রকমভাবেই প্রশ্ন বানাচ্ছি। কালকে যে পরীক্ষাটা হবে ভূগোলের, সেটা কিন্তু এবারে রেখেছি ভারতের ভূপ্রকৃতি। এই ভারতের ভূপ্রকৃতি নিয়ে ক্লাস হয়ে গেছে, অনেকদিন আগেই হয়ে গেছে। সেই ভারতের ভূপ্রকৃতিটা তোমরা লাইন টু লাইন পড়বে, তাহলে দেখবে সমস্ত প্রশ্ন তোমরা উত্তর দিতে পারছো। আর আমি সবসময় চেষ্টা করেছি যে প্রশ্নের উত্তর এমসিকিউ হওয়ার কথা নয়, ঠিক আছে, সেটাকেও আমি ওই ধাঁচে ফেলার চেষ্টা করেছি। হয়তো সেটা এক কথায় উত্তর লেখার প্রশ্ন, কিন্তু যেভাবেই হোক ভাবনা চিন্তা করে ওটাকে করেছি। পরীক্ষাটা দাও, পরীক্ষা ভালো হবে, খুব সুন্দর প্রশ্ন হয়েছে, সবাই তৈরি হয়ে যাও। ভারতবর্ষের ভূপ্রকৃতি নিয়ে আমাদের কালকে পরীক্ষা। যাই হোক, এবার গল্পটা শুরু করি। আগে নিজের পরিচয় দিয়ে দিচ্ছি, শুভেচ্ছা জানিয়ে দিয়েছি। এবার গল্পটা হচ্ছে যে এই বায়ুমণ্ডল যতদিন ধরে পড়াচ্ছি, বর্ষা ঋতুতেই পড়িয়ে যাচ্ছি। যারা আমার ছাত্রছাত্রীরা রয়েছে, আগের দিন ক্লাসে আমরা অনেক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, চরম আর্দ্রতা, সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত, এই সমস্ত কিছু পড়েছি। মানে বায়ুর জলীয় বাষ্পের ব্যাপার স্যাপারগুলো আমাদের পড়া হয়ে গেছে। এবার যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই পেপার পড়ছো। পেপারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের খবর আমরা কিন্তু পাচ্ছি, শান্তিনিকেতনের খবর। আমি সেই খবরটা কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে বলবো না। এই শান্তিনিকেতন কিন্তু আমি অনেকবার গেছি, অনেকেই গেছে, তোমরাও গেছো। এই শান্তিনিকেতন খুব প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর। সেখানে আমি দেখেছিলাম, অনেকদিন আগে গেছি, নামগুলোও ভুলে গেছি, 5টা মাটির বাড়ি ছিল। সেই মাটির বাড়িগুলো আমাদের কবির খুব পছন্দের, ঠিক আছে। এমনকি তো এখন হয়তো আর ঢুকতে দেয় না, তখন ঢুকেছিলাম ভিতরে। সেখানে দেখেছিলাম যে একটি মাটিরই ঘরে একটি বারান্দা রয়েছে, সেই বারান্দা থেকে দূরের প্রাকৃতিক দৃশ্যকে খুব সুন্দর দেখা যায়। এবং ওখানে নাকি অনেক কবিতার জন্ম হয়েছে ওই বাড়িগুলোতে। শ্যামলী, উদয়ন, এরকম 5টা নাম আছে, ঠিক আছে, এই নামে কাব্যগ্রন্থ আছে। তা ওই দূরের প্রাকৃতিক দৃশ্য দেখে, বিশেষ করে বর্ষাকালে, অনেক কবিতার জন্ম হয়েছে। মানে শুধুমাত্র বৃষ্টিপাতের উপর নির্ভর করে। সেই বৃষ্টিপাত আমরা পড়ছি। এবার ব্যাপার হলো, এই বৃষ্টিপাত যেটা পড়ছি, এটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। আমরা বৃষ্টিপাতই দেখি না শুধু, আমরা বৃষ্টিপাত দেখি, কুয়াশাও দেখি, শিলাবৃষ্টিও দেখি, ঠিক আছে। আমরা যারা সমতল ভূমিতে রয়েছে তারা এই কটা দেখি, যারা পার্বত্য অঞ্চলে রয়েছে তারা তুষারপাত, তুহিন, হিমানি, সমস্ত কিছুই দেখতে পায়। আমরা সমতল ভূমি যারা থাকি তারা এই কটা দেখতে পাই। তার মানে এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। বৃষ্টির সাথে আমাদের একটা সম্পর্ক ছোটবেলা থেকে, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলোবান, এই সমস্ত কবিতা পড়েছি। বৃষ্টি দেখতে এখনও ভালোবাসি, ভালো লাগে। বৃষ্টি কৃষকরা ভালোবাসে আমাদের ভারতবর্ষের, ঠিক আছে। বৃষ্টির জন্যই নদী রয়েছে। তাহলে বৃষ্টি একটা কিন্তু আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই বৃষ্টিপাত নিয়ে আজকে। তা
এই বৃষ্টিপাত বা আর বাকি যেগুলোকে বললাম সবগুলোকে কিন্তু এক কথায় বলা হয় অধঃক্ষেপণ। আগে লিখে নিই তাহলে অধঃক্ষেপণ। এবার লিখতে লিখতেই আমরা দেখে নেব এই যে অধঃক্ষেপণ বলছি, এই কথাটা কি তোমরা কোনোদিন শুনেছ? অনেকে হয়তো শোনেনি, কিন্তু আমরা দেখেছি অধঃপথে যায়, এরকম নানা রকম উক্তি শুনেছি। মানে অধঃপথে যা মানে একদম নিচে চলে যা, তোর 12টা বেজে যাক, ঠিক আছে, এইরকম ব্যাপার অনেকে বলে। আমরাও অনেক সময় বলেছি এত অধঃপতিত হয়ে গেছিস। হ্যাঁ, অধঃক্ষেপণ মানে হচ্ছে উপর থেকে কিছু একটা নেমে এলো, নিচে নেমে আসতে হবে। তাহলে আমরা যে আর্দ্রতা পড়ছি, বৃষ্টিপাতের কথা বলছি, শিলাবৃষ্টির কথা বলছি, তারা কিন্তু উপর থেকে নিচে নেমে আসে। ভালো করে ভেবে যদি দেখো, দেখতে পাচ্ছি তো, ভূগোল তো দেখার উপর বিশ্বাস করে, আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে নেমে আসে। কে নেমে আসে? আমি কি টেনে নিয়ে আসি? না, মাধ্যাকর্ষণ শক্তি তাকে নিয়ে আসে। এবার বিভিন্ন রূপে সেটা আমাদের নিচে নেমে আসে, বিভিন্ন রূপে। কখনো বৃষ্টিপাত রূপে, কখনো তুষার, কখনো শিলার কুচি যেটাকে স্লিট বলা হচ্ছে, কখনো বৃষ্টিকণা কঠিন পরিণত হয়ে গেছে, কখনো হিমানি রূপে। এই রকম বিভিন্ন রূপে বৃষ্টি মানে ওই যে জলীয় বাষ্প, যেটা আর্দ্রতা আগের দিন বলেছিলাম, সেটাই বিভিন্ন রূপে পৃথিবী পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে নেমে আসছে। এই যে উপর থেকে নিচের দিকে নেমে আসছে, উপর থেকে নিচের দিকে যখনই যে কোনো রূপে সেটা নিচে নেমে আসছে, আমার ভূপৃষ্ঠে নেমে আসছে, আমার বাড়িটা এঁকে নিই, ঠিক আছে, নেমে আসছে, তাকেই বলা হচ্ছে অধঃক্ষেপণ। ঠিক আছে, তাহলে অধঃক্ষেপণ মানেটা আমরা বুঝলাম। এর বিভিন্ন রূপগুলো আমরা পেলাম। কি কি পেলাম? না তুষারপাত, শিলাবৃষ্টি, শিলার কুচি, হ্যাঁ, তারপর বৃষ্টিকণা কঠিনে পরিণত হয়ে গেল, তারপর হিমানি যেটা হচ্ছে কুয়াশাটা হঠাৎ করে কঠিনে মানে হালকা কঠিনে পরিণত হলো, তুষার বেশ পেঁজা তুলোর মতো নামতে থাকছে। ওইগুলো আমাদের দেখার সৌভাগ্য হয়নি। পার্বত্য অঞ্চলে যারা বেড়াতে গেছে তারা অনেকে দেখেছে, বা যারা থাকেন ওইসব জায়গায় বা যারা থাকো তারা হয়তো দেখেছো। যাই হোক, আমাদের অনেকেরই হয়তো দেখার সৌভাগ্য হয়নি। এই হচ্ছে বিভিন্ন রূপে ওটা নেমে আসে। ঠিক আছে, তার মধ্যে বৃষ্টিপাতটা কিন্তু উল্লেখযোগ্য। ঠিক আছে, বৃষ্টিপাত। তাহলে অধঃক্ষেপণ কি না, উপর থেকে যেগুলো আকাশে আমরা দেখতে পাচ্ছি, কালো মেঘ দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেই কালো মেঘ বৃষ্টির ফোঁটা রূপে হোক, শিলা বৃষ্টির হোক, তুহিন হোক, শিলা কুচি বোঁদের দানার মতো হোক, বড় বড় পাথরখণ্ড হোক, যেভাবেই হোক না কেন, সেটা নিচে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলা হচ্ছে। তার মধ্যে বৃষ্টিপাত কিন্তু সব থেকে উল্লেখযোগ্য, যেটা সব জায়গাতেই হয়, এমনকি মরুভূমিতেও হয়, খুব অল্প পরিমাণ হলেও হয়। ঠিক আছে, বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হয়। আর বৃষ্টিপাত মানেই তো বলেই দিলাম প্রথমে যে এটা খুবই সুন্দর একটা জিনিস। চলো এবার এই বৃষ্টিপাত, যেটা অধঃক্ষেপণের মধ্যেই পড়ে, সেই বৃষ্টিপাত সম্বন্ধে আমরা কিছু জানব। বৃষ্টিপাত কি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, বৃষ্টিপাত, ঠিক আছে। এবার এই যে বৃষ্টিপাত, যেটা আমরা খালি চোখে দেখতে পাই, এখন হচ্ছে সব ভারতবর্ষের প্রতিটা জায়গাতেই এখন এই বৃষ্টিপাত হচ্ছে, যেটা ছোটবেলা থেকে আমরা দেখে আসি। যে কোনো যে পড়াশোনা জানে না তাকেও যদি বৃষ্টিপাত কি বলা হয়, তিনি বলে দেবেন যে বৃষ্টিপাত কি, সে বলে দিতে পারে। এবার ব্যাপার হলো, আর ছাত্রছাত্রীদের সাথে বৃষ্টিপাতের একটা অনেক সম্পর্ক আছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই বৃষ্টিতে ভিজতে আমাদের খুব ভালো লাগতো। অনেক সময় ভিজতাম স্কুল থেকে ফেরার পথে, ভিজতে ভিজতে, বা বৃষ্টি হয়ে যাবার পর যে জল জমে থাকতো তার মধ্যে লাফাতে লাফাতে ফিরে আসতাম। ঠিক আছে, বৃষ্টিপাতের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এবং থাকবে। এবার এই বৃষ্টিপাতকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, এইটা আমাদেরকে জানতে হবে। কি কি ভাগে ভাগ করা হয়েছে বললাম? 3 ভাগে। প্রথমটা হচ্ছে কি না পরিচলন, পরিচলন, পরিচলন হলো। দ্বিতীয়টা হচ্ছে শৈলোৎ, শৈলোৎক্ষেপ, শৈলোৎক্ষেপ একটু বড় বড় করে লিখতে হচ্ছে, বোর্ডটা তো দূরে আছে। আর 3 নম্বর হচ্ছে ঘূর্ণ বৃষ্টি বা ঘূর্ণবাত জনিত বৃষ্টি, ঘূর্ণ বৃষ্টি। একবার বলে দিই,
তাহলে বৃষ্টিপাত আমরা জানি, বৃষ্টিপাত কি আমরা জানি। এই বৃষ্টিপাতকে ভাগ করছি তিনটে ভাগে। কি কি না, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণবাত বৃষ্টিপাত বা ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত, যেটাকে ঘূর্ণ বৃষ্টি বলা হয়। এবার পরিচলন বৃষ্টি কি সেটা আমরা জানবো, কিন্তু আমাকে বোর্ডটা মুছতে হবে, কেননা এইটা না হলে ছবিটা আঁকতে পারবো না। ছবি আঁকা ছাড়া কিন্তু এটা হবে না। আমরা এখন করব পরিচলন বৃষ্টিপাত। দেখো এইটা কিন্তু খুব সহজ, পরিচলন বৃষ্টিপাতটা কিন্তু খুব সহজ। পরিচলন কথাটা আমরা শুনেছি, হ্যাঁ কোথায় শুনেছি জানো? বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিতে শুনেছি, পরিচলন কথাটা শুনেছি। প্রতিটা স্কুলের একটা পরিচলন কমিটি আছে। হ্যাঁ, তাহলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিতে আমরা পড়েছিলাম যে বিকিরণ, পরিবহন আর পরিচলন, এই তিনটে পদ্ধতিতে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। তাহলে পরিচলনটা কি ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি বিকিরণ পরিবহন বলে দিলাম না, পরিচলনটা বলছি, সেখান থেকেই এটাই আসা যাবে। পরিচলনটা ছিল এই রকম যে কোনো একটা নিচের বায়ু স্তরটা উত্তপ্ত হয়ে গেছে, উত্তপ্ত হয়ে গেলেই সেটা উপরে উঠে গেল আর ঠান্ডা বাতাস ওখানে চলে এলো, এই পদ্ধতিটাকে পরিচলন বলা হয়। তাহলে বৃষ্টিপাতের ক্ষেত্রে পরিচলন জিনিসটা কি, ঠিক আছে চলো জেনে নিই। দেখো খুব সহজ জিনিস, ধরো ছোট্ট করে ধরো একটা, এটা হচ্ছে জলভাগ, মানে আমি সমতল ভূমির কথা বলছি, আর এটা হচ্ছে স্থলভাগ যেখানে রয়েছে আমার বাড়ি, ঠিক আছে, আমাদের বাড়ি, কল, গাছ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার কি হচ্ছে, পরিচলনটা কি হচ্ছে না, ধরো এখানে রয়েছে সূর্য মামা, সূর্য মামা রয়েছে। এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছবি কিন্তু তোমাদেরকে আঁকতে হবে, বলুক না বলুক আমি চাই যে ছবিটা কিন্তু তোমরা আঁকো। আগের ক্লাসেও বলেছি পরিচলনে কি হলো, এই সূর্যের রশ্মি, ও তো তাপ দেয় জানোই তোমরা, সূর্যের রশ্মি তাপ আমাকে দিয়েছে। এবার এই জলভাগের উপর, শুধু এই জলভাগ না, যে কোনো জায়গায় নদী, সমুদ্র, পুকুর, ঘাট, ছোট জলাশয়, যাই বলো না কেন, যে কোনো জায়গাতেই সূর্যের তাপ পড়ার ফলে কি হয় না, ওই বাষ্পীভবন হয়, যেটা আগের দিন আমরা ক্লাসে বলেছি যে বাষ্পীভবন কি। তাহলে বাষ্পীভবন হলো, তাহলে এই জলরাশির উপর সূর্যের তাপ পড়ার ফলে, বা আমার এখানে একটা ছোট পুকুর আছে, ঠিক আছে, ছোট পুকুর আছে, সেখানেও সূর্যের তাপ পড়ার ফলে বাষ্পীভবন হচ্ছে, তার মানে এখান থেকে বাষ্প উপরে উঠে যাচ্ছে। বইয়ের ছবিটা একটু ভালো করে দেখে নেবে। যাই হোক, এখান থেকে বাষ্প উপরে উঠে গেল। এবার উপরে উঠে যাবার পর কিছু নির্দিষ্ট প্রক্রিয়া আছে, যে উপরে উঠলো, ঠিক আছে, জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে গেল, উপরে উঠে যাবার পর সে ঘনীভূত হলো, ঘন হলো, ঘন, ঠিক আছে, যেরকম দুধ ফুটিয়ে দুধকে ঘন করা হয়, ঠিক সেই রকমই আর কি, মানে উদাহরণ হিসেবে দিচ্ছি, ঠিক আছে। ঘনীভবন মানে জলীয় বাষ্প ছিল, সেখানে ছোট্ট ছোট্ট কণাগুলি ছিল, এবার একটা কণা আর একটা কণার সাথে, আর সেই কণাটা আর একটা কণার সাথে এরকম করে একটু বড় ফোঁটায় পরিণত হলো, এই জিনিসটা ঘটছে। জলীয় বাষ্প থেকে জলবিন্দুতে পরিণত হবে, ঘনীভবন। আরো ঘন হলে সেটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এই যে সূর্যের রশ্মি পড়লো, সেখান থেকে বাষ্প হলো, ঠিক আছে, বাষ্প হয়ে উপরে উঠে গেল, ঘনীভবন হলো, বৃষ্টির ফোঁটা রূপে আবার নিচে ফিরে এলো, ঠিক আছে, আবার নিচে ফিরে এলো বৃষ্টির ফোঁটা রূপে। ছবিটা খুব হিজিবিজি হয়ে গেছে, একটু সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। তিনটে পদ্ধতি তোমাদেরকে মনে রাখতে হবে। সূর্যের রশ্মি জলভাগের উপর পড়েছে, সূর্যের রশ্মি জলভাগের উপর পড়েছে, স্বাভাবিক নিয়মে এইরকম কোঁচ কোঁচ করে আমি ঢেউ খেলানো ভাবে দেখাচ্ছি যে বাষ্প উপরে উঠেছে, একটাই দেখালাম। সূর্যের রশ্মি নিচে পড়লো, তার ফলে বাষ্প উপরে উঠলো, জলীয় বাষ্প, সে উপরে ওঠার পর সে ঘনীভূত হয়েছে, ঘনীভবন হয়েছে, তারপরে মেঘের সঞ্চার হয়েছে, এবার সেখান থেকে বৃষ্টির ফোঁটা রূপে নিচে নেমে এলো, ঠিক আছে। তাহলে একই জায়গাতে এই কাণ্ডটা ঘটছে, যেখানে সমুদ্র আছে, স্থলভাগ আছে, স্থলভাগ সেখানকারই বাষ্প উপরে উঠলো, ঘনীভূত হলো, নিচে নেমে এলো, এই যে পদ্ধতিতে বৃষ্টিটা হলো, এটাই পরিচলন। খুব সহজ, খুব সহজ। আমি এখানে দাঁড়িয়ে আছি, ধরো এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে একটি নদী রয়েছে, বা এখানে একটি পুকুর রয়েছে, বা আমার পাশে একটি সমুদ্র রয়েছে, যাই থাকুক না কেন, সেখান থেকেই জলীয় বাষ্প উপরে উঠেছে, আবার এখানেই নেমেছে,
এখানেই নেমেছে বৃষ্টির ফোঁটার উপরে। এটাই হলো পরিচলন। শৈলোৎক্ষেপ কি? এখন শৈলোৎক্ষেপ বলার আগে তোমরা বলো শৈল কথাটার মানে কি। এটা আমি সবাইকে ধরে এই ছবিটা মুছে দিচ্ছি, এই ছবি কিন্তু আঁকবে। এবার বলো শৈল মানেটা কি? শৈলোৎক্ষেপ বৃষ্টি পড়বার আগে আমাদেরকে জানতে হবে শৈল কথাটার মানে কি। শৈল, শৈল মানে হচ্ছে পর্বত, ঠিক আছে? শৈল মানে হচ্ছে পর্বত। এই পর্বতের সাথে এই বৃষ্টির একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক সেটা আগে ছবিটা আঁকবো, তাহলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এটাকে মুছে দিলাম, বোর্ডটা সবুজ হয়ে যাচ্ছে। যাই হোক, আগে একটা পর্বতে সুন্দর করে ছবি আঁকি, ঠিক আছে? এটা একটা পর্বত, ঠিক আছে? আর একটু বোর্ডটা বড় হলে ভালো হতো, কেননা ওই পার্টটাও আমার দরকার। যাই হোক, এটা একটা পর্বত। এবার ব্যাপার হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিটা কি? শৈলোৎক্ষেপ বৃষ্টিটা হচ্ছে, দেখো, মেঘ জলীয় বাষ্পপূর্ণ। একটা কথা বলে দিই, এখানে কিন্তু বরফ জমে আছে, বরফ। এবার দেখো কি হচ্ছে, বরফ জমে থাকলে ভালো হয় আর কি। যাই হোক, এবার জলীয় বাষ্পপূর্ণ মেঘ উড়ে উড়ে আসছে। আমরা তো আকাশের দিকে তাকালে মেঘ উড়ে যেতে দেখি, ঠিক আছে? আমরা দেখি, ঠিক আছে? এবার মেঘ উড়ে উড়ে আসছে, ধরো এখানে একটা 1 নম্বর পজিশনে মেঘটা উড়ে উড়ে যাচ্ছে। তাহলে এই যাওয়ার পর এই জায়গায় মেঘটা যখন এখানে যাবে, এটা 2 নম্বর লিখলাম, ধাক্কা খাবে। ধাক্কা খেলো, জলীয় বাষ্পপূর্ণ মেঘটা ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে তার একটা প্রবণতা আছে, ধাক্কা খেলে ছিটকে যাওয়ার মতো সে উপর দিকে উঠতে থাকবে। সে যখন এই জায়গায় পৌঁছাবে, 3 নম্বর পজিশনটা, 2 নম্বরে ধাক্কা খেলো, উপর দিকে উঠে এখানে গেল। যখন ওখানে গেল, তুমি ভালো করে খেয়াল করে দেখো, এমনিতেই যদি উপর দিকে উঠে উষ্ণতা কমতে থাকে, আবার যখনই উপরে উঠেছে বা একটু উপরে উঠেছে, ঠিক আছে, তখনই সে বরফের সংস্পর্শে চলে আসছে। আর যখনই বরফের সংস্পর্শে এলো, তখনই এই মেঘটা বৃষ্টির ফোঁটা, কেন ঘনীভবন হয়ে গেল, ঘনীভবনও হয়ে গেল। তোমার বাড়িতে এই ঘরটার মধ্যে জলীয় বাষ্প, আমি সব বলি ছাত্রছাত্রীদের, জলীয় বাষ্প আছে সেটা প্রমাণ করব কি? খুব সহজ। একটা কাঁচের গ্লাসে একটি ভিতরে বরফ রেখে দেবো, কিছুক্ষণের মধ্যেই গ্লাসের বাইরে জল জমে যাবে। সেটা প্রমাণ করে যে এই বাড়িটার মধ্যে, এই রুমটার মধ্যে জলীয় বাষ্প আছে। সে ওই শীতল ঠান্ডার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে গেছে। ঠিক সেই রকমই 1 নম্বরের মেঘ 2 নম্বরে পর্বতে ধাক্কা দিল। এটা পর্বত লিখলে ভালো হবে। পর্বতে ধাক্কা দিল, পর্বতে ধাক্কা দিল, উপর দিকে উঠে বরফের সংস্পর্শে এলো, ঘনীভূত হলো, ঘনীভূত হলো। তখন আর উপরে থাকলো না, তাকে তখন পৃথিবী টানছে, মাধ্যাকর্ষণ শক্তি টানছে। সে বৃষ্টির ফোঁটা রূপে, বৃষ্টির ফোঁটা রূপে ঝরে পড়ল, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এই যে পর্বতের সাথে যে ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটাই হলো শৈলোৎক্ষেপ বৃষ্টি। এবার প্রতিটা বৃষ্টিতে, পরিচলন বৃষ্টি বলো, শৈলোৎক্ষেপ বৃষ্টি বলো, তার একটা শর্ত আছে। শর্তটা কি হচ্ছে বলো তো? ধরো পরিচলন বৃষ্টির কি শর্ত? না, এখানে বৃষ্টি মানেই সেখানে জলীয় বাষ্প থাকতে হবে। পরিচলন বৃষ্টি বলো আর শৈলোৎক্ষেপ বৃষ্টি বলো, ঘূর্ণবাত বৃষ্টি বলো, যাই বৃষ্টি বলো না কেন, সেখানে জলীয় বাষ্প থাকতে হবে। পরিচলন বৃষ্টিটা যেমন হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বেশি হয়, নিরক্ষীয় অঞ্চলে বিকালের দিকে বেশি হয়, যেটাকে 4 o'clock রেন বলা হয়। কেননা দিনের বেলায় বাষ্প উপরে উঠেছে, তারপর যেই সূর্যমামার তেজ কমে গেছে, তখনই সেটা ঘনীভূত হতে থেকেছে, বিকাল বা সন্ধ্যের দিকে বৃষ্টির ফোঁটা রূপে ঝরে পড়ছে। এটাকে বলা হয় 4 o'clock রেন। এগুলো হচ্ছে শর্ত, ঠিক আছে? জলীয় বাষ্প থাকতে হবে, উষ্ণতা থাকতে হবে, না হলে জল বাষ্পীভূত হবে কি করে? শৈলোৎক্ষেপও সেই রকম। শৈলোৎক্ষেপেও শর্তগুলো কি কি? না, সমুদ্রের কাছে যদি পর্বত থাকে তাহলে খুব ভালো হবে, সেই পর্বতে যদি আবার বরফ জমে থাকে তাহলে আরো ভালো হবে, ঠিক আছে? কেননা জলীয় বাষ্প তো চাই, জলীয় বাষ্প চাই সমুদ্রের কাছে, বলছি তার কারণ সমুদ্র থেকে জলীয় বাষ্পটা উঠেছে আর পর্বতে গিয়ে ধাক্কা মেরেছে, জলীয় বাষ্পটা উঠেছে পর্বতে গিয়ে ধাক্কা মেরেছে, ঠিক আছে? যাই হোক, এইগুলো হলো শর্ত। তাহলে শৈলোৎক্ষেপ বৃষ্টিতে পেলাম জলীয় বাষ্পপূর্ণ মেঘ পর্বতে ধাক্কা দিল, বরফের সংস্পর্শে বা উপর দিকে উঠে যাওয়ার পর ঘনীভূত হয়ে বৃষ্টির ফোঁটা রূপে ঝরে পড়লো, এটাকে বলা হচ্ছে শৈলোৎক্ষেপ। এবার এর সাথে সাথে কিছু জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, যে এই যে বৃষ্টি হয়েছে কোন দিকটাই হয়েছে, পর্বতের কোন ঢালে হয়েছে। তুমি দেখো, আমি কিন্তু উল্টো দিকটায় এখনো কিচ্ছু করিনি, এই দিকেই মেঘ ধাক্কা করেছে, মেঘ এখানে আছে, বৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে মজার জিনিস। যে দিকে বৃষ্টি হয়
সেই ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। প্রতিবাদ, সেই ঢালটাই প্রতিবাদ ঢালেই প্রচুর বৃষ্টি হয়। এবার দেখো এই মেঘটা তো আর ওখানে ব্রেক কষার মতো দাঁড়িয়ে নেই, ঠিক আছে, যে বরফের সংস্পর্শে বা একটু ঠান্ডা আছে এখানে একটু জিরিয়ে নিই, এই ব্যাপারটা তো নেই। সে বরফের সংস্পর্শে এসেছে, বৃষ্টি হয়েছে, কিন্তু তার প্রবণতা রয়েছে পর্বতটাকে পার করে বা পাহাড়টাকে পার করে ওই পারে যাবে। সে আসেও, জলীয় বাষ্পপূর্ণ মেঘ এদিকে আসেও, কিন্তু যখন আসে তখন তার ভিতরে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক কমে যায়, অনেক কমে যায়। কেন কমে যায় না, এই পারেতেই যা কিছু করবার করে দিয়েছে, এই প্রতিবাদ ঢালটাতেই যা কিছু হবার হয়ে গেছে, মানে বেশিরভাগ বৃষ্টিটা ওই জায়গায় হয়ে গেছে। যখন অন্য পারে গেল, যখন মেঘটা এইদিকে এলো, ধরো 4 নম্বর পজিশনে যখন এলো, সেই মেঘের মধ্যে জলীয় বাষ্প আর নেই, থাকলেও খুব কম পরিমাণে আছে। তাহলে কম পরিমাণে থাকা মানে কম পরিমাণ বৃষ্টি। তাহলে যে পার্টটায় বেশি বৃষ্টি হলো, যে ঢালটাতে হলো, সেটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল। যে ঢালটাতে হলো না সেটাকে বলা হচ্ছে অনুবাদ। ঠিক আছে, অনুবাদ। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। তোমরা অনেক সময় ভুল করো, কোন ঢালটায় বৃষ্টিটা বেশি হয়েছে লিখে দিলে অনুবাদ, প্রতিবাদ লিখলে যে বৃষ্টি হয়নি। কিন্তু সেই জন্য অনু মানে ছোট, মানে ওখানে ক্ষুদ্র, মানে ওখানে বৃষ্টিটা কম, খুব ছোট্ট ব্যাপার, তাহলে ওখানে বৃষ্টি কম। প্রতিবাদ ঢালে বৃষ্টি হয়েছে। তাহলে যে ঢালটায় বৃষ্টি হলো না, ঠিক আছে, সেই ঢালটাকে আমরা কি বলবো, এটাই হচ্ছে ব্যাপার। সেই ঢালটাকে বলবো বৃষ্টি ছায়া অঞ্চল। মানে গাছের ছায়া যেমন গাছ নয়, ঠিক সেই রকমই বৃষ্টির ছায়া, মানে হালকা করে পেলাম আর কি, ঠিক আছে, খুব হালকা পেলাম। বৃষ্টিটা যা হবার এইদিকে হয়ে গেছে, তার যেন ছায়া পড়েছে। ওই যে বললাম না, আমার ছায়াটা আমি নই, কিন্তু আমারই মতো সমস্ত কিছু হাত নাড়লে সেও নাড়ে, ঠিক আছে, সেই রকমই ব্যাপার। যা কিছু বৃষ্টি হবার এইদিকে হয়ে গেল, ওই দিকের বেচারা অনুবাদ ঢাল পেল না। মৌসিন রাম শিলং, এইরকম তোমরা অনেক উদাহরণ পাবে, ঠিক আছে। তাহলে যে দিকটায় বৃষ্টি হলো না, সেই দিকটাকে বলা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে শৈলক্ষেপ বৃষ্টি আমাদের মোটামুটি ক্লিয়ার, যে পাহাড়ের সাথে, এটা মনে রাখতে হবে। পরিচলন বৃষ্টি খুব সহজ, সেই জায়গায় জলীয় বাষ্প উপরে উঠেছে, বৃষ্টি হয়েছে। শৈলক্ষেপ বৃষ্টিটা হচ্ছে পাহাড়ের বা পর্বতের সাথে সম্পর্ক রয়েছে। হলো, আর একটা বৃষ্টি বাকি আছে, সেটা কি না, ঘূর্ণ বৃষ্টি। ঠিক আছে, ঘূর্ণ বৃষ্টিটা কি, চলো সেটা একবার দেখে নিই। খুবই সহজ, কেননা আমরা কিছুদিন আগেই পড়ে এসেছি ঘূর্ণবাদ, প্রতীপ ঘূর্ণবাদ। ঠিক আছে, সেই ঘূর্ণবাদ, ঘূর্ণ বৃষ্টি সেটা কি, সেই ঘূর্ণবাদ, প্রতীপ ঘূর্ণবাদ, ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ অনেক কিছু পড়েছি। নিম্নচাপ বিশিষ্ট ঝড়, উচ্চচাপ বিশিষ্ট ঝড়, সেখান থেকেই এসেছে ঘূর্ণ বৃষ্টি। ঘূর্ণ মানে ঘোরার একটা ব্যাপার আছে। কেমন সে জিনিসটা, আগের দিন আমরা দেখিয়েছিলাম যে কোনো একটা জায়গায় নিম্নচাপ যদি সৃষ্টি হয়, তাহলে উচ্চচাপের বাতাস সেখানে এসে সেই জায়গায় প্রবেশ করে। ঠিক আছে, উচ্চচাপের বাতাস, ঠান্ডা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেই জায়গায় এসে প্রবেশ করে। এবার চক্রের একটা ব্যাপার আছে, চাকা লাটিমের মতো ঘোরার একটা ব্যাপার আছে। ঘূর্ণ বৃষ্টিটা হচ্ছে এই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস যেটা নিম্নচাপের কেন্দ্রে ঢুকছে, ঘুরতে ঘুরতে এরা ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়। তোমাদেরকে ছোটবেলাকার গল্প বলেছিলাম, সেই আমার ভূত দেখতে যাওয়া। যাই হোক, সেটাই আর আসছি না। যাই হোক, জলীয় বাষ্পপূর্ণ বাতাস নিম্নচাপের এই কেন্দ্রে এলো, সে ঘুরতে ঘুরতে উপরে উঠে এলো, মানে নিচের থেকে উপর দিকে উঠে গেল। তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছিল। ঠিক আছে, সেই জলীয় বাষ্প উপরে গিয়ে ঘনীভূত হলো, বৃষ্টির ফোঁটা রূপে নিচে পড়লো। তাহলে এর পিছনে ইয়েটা হচ্ছে ঘূর্ণ। ঘূর্ণ, ঠিক আছে, নিম্নচাপ বিশিষ্ট যে ঘূর্ণবাত, তার জন্য বৃষ্টিটা হচ্ছে, তাই এর নাম হচ্ছে ঘূর্ণ বৃষ্টি। ঠিক আছে, এখানেও ওই শর্ত, জলীয় বাষ্প থাকতে হবে, সেটা উপরে উঠতে হবে। ঠিক আছে, এই ঘূর্ণ বৃষ্টিকে ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ দুটো ভাগে ভাগ করা হয়। সেটা আমি লিখলাম না, সেটা বলে দিচ্ছি যে ঘূর্ণ বৃষ্টিকে ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ, ক্রান্তি মানে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, এই জায়গায় যারা থাকে সেখানে, আর নাতিশীতোষ্ণ মানে হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, মানে 23.5 থেকে 66.5 ডিগ্রি যে জায়গাটা থাকছে, সেই নাতিশীতোষ্ণ মণ্ডলে এই ঘূর্ণ বৃষ্টি হয়। এবার এটাকে অনেক সময় না কি বলা হয় যেন, সীমান্ত, সীমান্ত বৃষ্টি বলা হয়। সীমান্ত কেন সীমান্ত, ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে আমার শীতল শীতল বাতাস, ঠিক আছে, এ রয়েছে, আর একটা উষ্ণ আর আর্দ্র বায়ু এর উপরে রইল। ঠিক আছে, ভালো করে ব্যাপারটা দেখো, এটা পড়ে অনেক সময়। এটা হচ্ছে ঠান্ডা বাতাস,
কিন্তু জলীয় বাষ্প আছে এটাতে, ঠিক আছে, এটা একটু গরম এবং জলীয় বাষ্প সেটা রয়েছে এর উপরে। তাহলে এ যখনই এর উপরে রইলো, ঠান্ডা বায়ুটার উপরে রইলো, তখন এই বায়ু ঠান্ডা বায়ুটার জন্য ঘনীভূত হয়ে বৃষ্টির ফোঁটা রূপে ঝরে পড়লো। এই যে দুটো আলাদা আলাদা সীমান্ত, ঠিক আছে, সেই জন্য এটাকে সীমান্ত বৃষ্টি বলা হয়, যেটা দেখা যাচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে। ঠিক আছে, তাহলে প্রতিটা বৃষ্টি আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, খুব সহজ জিনিস, একটু ভালো করে পড়ে নেবে। এবার এই প্রসঙ্গে একটা কথা, বৃষ্টিপাত মাপার যন্ত্রটির নাম, বৃষ্টিপাত মাপার যন্ত্রটির নাম হচ্ছে রেইন গজ, ছোটবেলা থেকে পড়ে এসেছি। এবার আরো একটা জিনিস পড়ে, যেটা হচ্ছে সমবর্ষণ রেখা কি। এতক্ষণ বর্ষণ বর্ষণ মানে বৃষ্টিপাত নিয়ে চললাম, সমবর্ষণ রেখা কি। একদিন ক্লাসে বলেছিলাম সমবর্ষণ, সমচাপ, সমতাপ, সমউচ্চ, সমস্ত কিছুর কিন্তু উত্তরটা এখানে সমবর্ষণ। তাহলে কোনো একটি স্থানে বৃষ্টিপাতের পরিমাণ যদি একই রকম, রেনগজে দেখা গেছে কত সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, সেটা আমার এখানে হতে পারে, দার্জিলিং হতে পারে, যে কোনো জায়গায় হতে, আমার পাশের কোনো জেলায় হতে পারে। তাহলে সেই জায়গাগুলোকে যেখানে একই রকমের বৃষ্টি হয়েছে, সেই জায়গাগুলোকে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে সেটা সমবর্ষণ। সমচাপের ক্ষেত্রে যখন চাপগুলি এক, কাল্পনিক রেখা দ্বারা, সমতাপ এক, সমউচ্চ এক, সমস্ত কিছুই ব্যাপারটা হচ্ছে একই হতে হবে আর কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করতে হবে, তাহলেই এটা হয়ে যাবে সমবর্ষণ, সমচাপ, সমতাপ। যাই হোক, এই হলো আমার বৃষ্টিপাত সম্বন্ধে আমার আজকের ক্লাস। এবার আবারও একবার বলে দিই যে যদি আর একটা ক্লাস এরপর যেগুলো আছে, জলবায়ু অঞ্চল বিভিন্ন ধরনের, আগের বার পড়েছিল সম্ভবত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, সেইগুলো কিন্তু পড়াবো না। দেখবে তোমাদের বইতে এগুলো ছক ছক করে দেওয়া আছে, ঠিক আছে। প্রতিটা জলবায়ুর বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে, কোথায় দেখা যায়, অবস্থানটা তোমাকে জানতে হবে। ছোট্ট ছোট্ট করে আছে, ওইটুকু করেই তোমরা মুখস্থ করবে, পারলে ক্লাস করবো, না হলে কিন্তু আমরা অন্য ক্লাসে চলে যাব। যাই হোক, জলবায়ু অঞ্চল মানে যেখানে একই ধরনের জলবায়ু দেখা যায়, সেই জায়গাটাকে বলা হয় জলবায়ু অঞ্চল। যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয়, ঠিক আছে, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা, তৈগা, বিভিন্ন জলবায়ু অঞ্চল আছে, ঠিক আছে। এবার তার বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ানোর থেকে, তোমাকে বোঝানোর থেকে মুখস্থ করাটা খুব দরকার। তোমরা সেইগুলো মুখস্থ করে নেবে, তাহলেই দেখবে খুব সুন্দর হয়ে গেছে। আর এইগুলো নিয়ে আমরা পরীক্ষা আবার নেব, এইগুলো নিয়ে তৃতীয় বারের মতো পরীক্ষাটা নেব। দ্বিতীয়বারের পরীক্ষা ভারতের ভূপ্রকৃতি নিয়ে তোমরা তৈরি হয়ে যাও, কালকে এই পরীক্ষাটা নেব। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পূর্ব বর্ধমানের লক্ষ্মী স্যার আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করলাম।